প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব থাইরয়েড ডিসঅর্ডার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের অতিথির সঙ্গে। ডাক্তার নুরুন নাহার 1961 সালের 19 ডিসেম্বর ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1985 সালে রংপুর মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর নিউক্লিয়ার মেডিসিন বিষয়ে MPhil ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সাইনেস অ্যান্ড থাইরয়েড বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। ম্যাডাম, থাইরয়েড ডিসঅর্ডার, আমরা জানি যে থাইরয়েড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অন্তঃক্ষরা গ্রন্থি। সেটা নানান রকম সমস্যা হতে পারে। সমস্যার বিষয়ে শোনার আগে একটু জানতে চাইব থাইরয়েড গ্রন্থি কি, এটার অবস্থান কোথায় এবং এটি এত গুরুত্বপূর্ণ কেন? থাইরয়েড গ্ল্যান্ড একটি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এটা মানুষের গলার সামনে অবস্থিত এবং এখান থেকে থাইরয়েড হরমোন তৈরি হয় এবং এই থাইরয়েড হরমোন শরীরের সমস্ত মেটাবলিজম যে অ্যাকশনগুলো, মেটাবলিজম যে কাজগুলো, রেচন প্রক্রিয়ায় সাহায্য করে, অক্সিজেন কনজাম্পশন করে এবং রেচন প্রক্রিয়ায় সাহায্য করে। আর বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে বাচ্চাদের গ্রোথ এবং ডেভেলপমেন্ট, গ্রোথ বলতে বিশেষ করে শারীরিক এবং মানসিক যে বিকাশ, এটাতে একটা বিশেষ ভূমিকা রাখে থাইরয়েড গ্ল্যান্ড। মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি থাইরয়েড গ্রন্থি ঠিকমতো কাজ না করে তার শারীরিক বৃদ্ধিটাও ব্যাহত হবে, মানসিক যে বৃদ্ধি সেটিও ব্যাহত হবে। এবং একজন শিশু যদি থাইরয়েডের অভাবে ভোগে ছোটবেলায় জন্ম থেকে, তাহলে সে প্রতিবন্ধী হিসাবে বড় হবে যদি না তাকে ট্রিটমেন্ট করা হয়। বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যাবে, শারীরিক প্রতিবন্ধী হয়ে যাবে, তার গ্রোথ হবে না, তার মেন্টাল গ্রোথটাও হবে না। থাইরয়েড গ্রন্থির কমনলি কি ধরনের সমস্যা হতে পারে? এটা কি জন্মগত ত্রুটি থেকে শুরু করে বয়স্কদের অ্যাকোয়ার্ড কি ধরনের কমন সমস্যা? জন্মগত ত্রুটির কথা যেটা আমি বললাম, যে জন্মগতভাবেই যদি থাইরয়েড গ্ল্যান্ড তৈরি না হয় বাচ্চার, অথবা ভুলভাবে তৈরি হয়, ঠিকমতো ডেভেলপমেন্ট না হয়, অথবা তৈরি হলেও ঠিকমতো ফাংশন না করে, তাহলে থাইরয়েড হরমোন তৈরি হবে না এবং সেক্ষেত্রে বাচ্চার বিকাশ ব্যাহত হবে, শারীরিক এবং মানসিক, যেটা আমি আগেই বলেছি। বড়দের ক্ষেত্রে হতে পারে যে থাইরয়েড গ্ল্যান্ড আছে, এর বিভিন্ন রকমের ডিজিজ হতে পারে। ডিজিজ বলতে মনে করেন যে থাইরয়েড যে হরমোন তৈরি করছে, এটা তো একটা নর্মাল রেঞ্জের মধ্যে থাকতে হবে, কিন্তু যদি নর্মাল রেঞ্জের চেয়ে কম তৈরি হয় সেটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটাতে বিভিন্ন রকমের অসুবিধা হয়। আবার যদি বেশি তৈরি হয়ে যায় বলা হয় হাইপার থাইরয়েডিজম, সেখানে আবার নানান রকমের সমস্যা হবে। এটা হচ্ছে আপনার ফাংশনাল সমস্যা, কাজ ঘটিত, হ্যাঁ, যে হরমোন তৈরির ব্যাপারে যেই সমস্যা। কিন্তু আবার এছাড়াও যে সমস্যা হতে পারে যে থাইরয়েড গ্ল্যান্ড ইটসেলফ বড় হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি গয়টার বা গলগণ্ড, যে থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে যায়। এটা বিভিন্ন রকমভাবে বড় হতে পারে, বিভিন্ন কারণে বড় হতে পারে। যেমন সিম্পল গয়টার বলা হয় বা এন্ডেমিক গয়টার বলা হয়, যে যদি আয়োডিন ডেফিসিয়েন্ট জোনে যারা বাস করে, আয়োডিন কম খায়, সেই ক্ষেত্রে আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টার বা এন্ডেমিক গয়টার হয়। গ্ল্যান্ডটা ডিফিউজলি বড় হয়ে যেতে পারে, সমানভাবে বড় হয়ে গেল এবং তার কার্যক্ষমতা ব্যাঘাত অনেক দিন। এটা হয় কি, যে যেহেতু আয়োডিন ডেফিসিয়েন্ট হচ্ছে বা আয়োডিন কম যাচ্ছে, আয়োডিন যেহেতু হরমোন তৈরির একটা বিশেষ একটা উপাদান, এখন যদি আয়োডিন কম থাকে তাহলে গ্ল্যান্ড চেষ্টা করবে হরমোনটাকে নর্মাল রাখতে শরীরে, সেই ক্ষেত্রে সে আস্তে আস্তে বড় হয়ে যাবে, যেটা বলে হাইপারট্রফি হয়ে যাবে, গ্ল্যান্ড বড় হয়ে যাবে, কিন্তু হরমোন নর্মাল তৈরি করার চেষ্টা করবে, করতে করতে এক সময় কিন্তু আর নর্মাল তৈরি করতে পারবে না, সেক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম হয়ে যাবে। সমস্যা যদিও লবণের মাধ্যমে আয়োডিন থাকার কারণে এই রোগ অনেকটা কমে গেছে, হ্যাঁ, এখন অনেকটাই কমে গেছে। এছাড়া আর কি সমস্যা হতে পারে? এছাড়া যেমন বললাম যে ডিফিউজলি এনলার্জড গ্ল্যান্ড হতে পারে, এছাড়া থাইরয়েড গ্ল্যান্ডে টিউমার হতে পারে, যেটাকে বলা হয় নোডিউল। সিঙ্গেল নোডিউল হতে পারে, মাল্টিপল নোডিউল হতে পারে। সিঙ্গেল নোডিউল যদি হয় সেটা আবার বিভিন্ন কারণে হয়, যেমন ধরেন যে ফলিকুলার অ্যাডিনোমা বলা হয়, এটা বেনাইন টাইপের, সিস্ট হতে পারে, কলয়েড গয়টার হতে পারে, এগুলো সবই হচ্ছে নন ক্যান্সারাস, কিন্তু ক্যান্সার পর্যন্ত হতে পারে, যে একটা নোডিউলে ক্যান্সার পর্যন্ত হতে পারে, যেটাকে কমনলি থাইরয়েড ক্যান্সার বলে পরিচিত। হ্যাঁ, একজন মানুষের যদি আমরা একটু এই ক্যান্সার বা অন্য বিষয়ে না গিয়ে, গয়টারে না গিয়ে শুধু ফাংশনাল দিকে চিন্তা করি, যে
হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম এটা অত্যন্ত কমন আমাদের দেশে। একজন মানুষের যদি হাইপোথাইরয়েডিজম হয় তাহলে তার কি ধরনের সমস্যা হতে পারে, আর হাইপার হলেই বা কি ধরনের সমস্যা হবে? যেহেতু থাইরয়েড হরমোন আমাদের শরীরের মেটাবলিজমকে সাহায্য করে এবং সমস্ত অর্গানকে কাজকর্ম করতে সাহায্য করে, সেই জন্য যখন থাইরয়েড হরমোন কম থাকবে বা হাইপোথাইরয়েডিজম হবে সেক্ষেত্রে সমস্ত কাজকর্মগুলো স্লো হয়ে যাবে। স্লো হয়ে গেলে পেশেন্ট উইক হবে, পেশেন্টের আস্তে আস্তে ওয়েট গেইন হবে, কনস্টিপেশন হবে, পালস রেট কমে যাবে, সে শীত কাতর হবে, সহজেই তাকে শীত লাগবে, এই সমস্ত কমপ্লেইন তার থাকবে। থাইরয়েড গ্ল্যান্ড বড় হতে পারে যদি হাইপো কাজ কমে যায়। আর যদি কাজ বেড়ে যায় যেটাকে হাইপার বলছেন, যেটা হাইপারথাইরয়েডিজম, সেখানে থাইরয়েড গ্ল্যান্ড বেশি বেশি কাজ করবে, সমস্ত সিস্টেমের কাজগুলো বেড়ে যাবে, অর্থাৎ পেশেন্ট তখন হয়ে যাবে অস্থির, ইরিটেবল, তার পালস রেট বেড়ে যাবে, প্যালপিটেশন হবে, হাত কাঁপবে, ট্রেমর হবে, তার বাওয়েল মুভমেন্ট বেড়ে যাবে, লুজ মোশন হবে, বারে বারে তার বাওয়েল পাস করবে। তারপরে আরেকটা বড় জিনিস হচ্ছে তার ওয়েট কমে যাবে, ওয়েট কমে যাবে অথচ ক্ষুধা বেশি খাওয়া সত্ত্বেও তার ওজনটা কমে যাবে, এবং গরম লাগবে, অস্থির লাগবে, হ্যাঁ, এবং দুর্বল লাগবে, ফ্যাটিগ হয়ে যাবে। তো হাইপার বা হাইপো যেটাই হোক, এই রোগীদের বেলায় পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসায় বিষয়ে শুনবো। যেহেতু আপনি নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ, নিউক্লিয়ার মেডিসিনের রোল কি এই রোগটা নির্ণয়ের জন্য? হ্যাঁ, আমরা নিউক্লিয়ার মেডিসিনে থাইরয়েডের যে সমস্ত টেস্টগুলো করে থাকি তার মধ্যে প্রথমত হচ্ছে থাইরয়েডের হরমোন T3, T4, ফ্রি T3, ফ্রি T4 এবং থাইরয়েড হরমোনকে কন্ট্রোল করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা TSH, এই হরমোনগুলো আমরা করে থাকি। থাইরয়েড আপটেক করি, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ তেজস্ক্রিয় আয়োডিন পেশেন্টকে খাওয়ানোর পরে নির্দিষ্ট সময় পরে কত পার্সেন্ট আপটেক হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে, এটা দেখে আমরা বলতে পারি যে কার্যকারিতা কম নাকি বেশি। যেমন হাইপারথাইরয়েডিজমে আপটেকটা বেড়ে যাবে, হাইপোথাইরয়েডিজমে কমে যাবে। তারপরে আমরা করি থাইরয়েডের স্ক্যান হচ্ছে এটাও নির্দিষ্ট পরিমাণ তেজস্ক্রিয় টেকনিশিয়াম অথবা তেজস্ক্রিয় আয়োডিন পেশেন্টকে আমরা দেই, ওরালি দেই, কিছু আমরা ইনজেক্টেবল ফর্মে দেই, দেওয়ার পরে নির্দিষ্ট সময় পরে আমরা স্ক্যান করি গামা ক্যামেরা দিয়ে। গামা ক্যামেরা হচ্ছে এমন একটি ক্যামেরা যে গামা রে পিক আপ করতে পারে। যেহেতু রেডিয়েশন আমাদের তেজস্ক্রিয় আইসোটোপ পেশেন্টকে আমরা দিয়েছি, এখান থেকে গামা রে ইমিট হচ্ছে এবং এই গামা রেটা গামা ক্যামেরা পিক আপ করে পরবর্তীতে ইমেজ হিসাবে আমাদেরকে দিবে। এখন স্ক্যানে আমরা দেখব থাইরয়েড গ্ল্যান্ডটা বড় কিনা, তার পজিশনটা ঠিক আছে কিনা, তার ফাংশন ঠিক আছে কিনা, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডে এই যে রেডিও আইসোটোপ আমরা দিয়েছি সেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে কিনা সেটা দেখব, এবং যদি কোনো নোডিউল বা মাস থাকে তাহলে সেই নোডিউল বা মাসটার কার্যকারিতাটা কেমন, অর্থাৎ নোডুলটা ফাংশনিং নাকি নন ফাংশনিং, সব কিছু আপনারা দেখতে পারবেন। সবকিছুই আমরা দেখতে পারি। ম্যাডাম, আপনি শুরুতে যে বলছিলেন এই ইনভেস্টিগেশনের বিষয়ে যে T3, T4, FT3, FT4 বা TSH, এগুলো তো প্যাথোলজি তো হয়ে থাকে। তো এমনি প্যাথোলজিক্যাল পরীক্ষা বা ক্লিনিক্যাল প্যাথোলজি বা প্যাথোলজিতে যেটা হয় সেটার সঙ্গে আপনাদের নিউক্লিয়ার মেডিসিনের আন্ডারে যে এই টেস্টগুলি হয়, দুটার আসলে পার্থক্যটা কি বা কোনটা বেটার? বেটার আমি বলবো না, কারণ প্যাথোলজিতে যেটা হচ্ছে সেটাও ভালো, নির্ভুল সবই, সেটাও কিন্তু আপনাদেরটা স্বতন্ত্র কি? হ্যাঁ, আমাদের স্বতন্ত্র হচ্ছে এখানে আমরা রেডিও আইসোটোপ ব্যবহার করে আমরা ইনভেস্টিগেশনটা করি। তাতে লাভ বা ক্ষতি কি? লাভ হচ্ছে এটা হচ্ছে খুব সেনসিটিভ, আমরা আয়োডিন 125 ব্যবহার করি এবং খুবই কাম্বারসাম মেথড, অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো স্টেপের পরে আমরা যে রেজাল্টটা পাই এটা খুবই সেনসিটিভ রেজাল্ট পাই আমরা, নির্ভুল এবং সেনসিটিভ। মানে এটা নিউক্লিয়ার মেডিসিনের আন্ডারে এই টেস্টটা হলে সেটা নির্ভুল হওয়ার সম্ভাবনা বেশি, আপনারা তাই মনে করছেন? এই ক্ষেত্রে আপনি বলছিলেন যে তেজস্ক্রিয় পদার্থ দেন, টেকনিশিয়াম বা রেডিও অ্যাক্টিভ আয়োডিন, এগুলি আপনারা ব্যবহার করেন। তেজস্ক্রিয় নাম শুনলেই তো আমাদের একটু ভয় ভয় লাগে, তেজস্ক্রিয়তা হয় কি না, তো এতে কোনো ক্ষতি হতে পারে কি? আমরা যেইটুকু পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ ইনভেস্টিগেশনে ব্যবহার করি এটা খুবই কম। মানে যদি আমি বলি যে আমরা থাইরয়েড স্ক্যানে যেইটুকু তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করছি, এটা একটা সিম্পল চেস্ট এক্সরেতে যে রেডিয়েশন ব্যবহার করা হয় তার চেয়ে সেভারেল টাইমস কম। এত কম রেডিয়েশন আমরা ব্যবহার করি, ক্ষতির কোনো সম্ভাবনা নেই, এখানে কোনো সম্ভাবনা নাই। ডায়াগনস্টিক পারপাসে যেটুকু আয়োডিন বা যে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয় সেখানে ক্ষতির সম্ভাবনা মিনিমাম, খুবই মিনিমাম।
এবার একটু চিকিৎসার বিষয়ে আসি, যে হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম বা টক্সিক কন্ডিশনও যদি হয়, সেই ক্ষেত্রে চিকিৎসার বেলায় কি নিউক্লিয়ার মেডিসিনের কোনো ভূমিকা আছে? হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা হচ্ছে থাইরয়েড হরমোন, এবং এই চিকিৎসা তো যে কেউই করতে পারে, একজন মেডিসিন বিশেষজ্ঞ, একজন এন্ডোক্রাইনোলজিস্ট, একজন গাইনোকোলজিস্ট এবং একজন নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ, এটা সবাই করতে পারে। এখানে নিউক্লিয়ার মেডিসিনের আলাদা করে কোনো ভূমিকা নেই, এটা কমন রোল, এটা কমন। হ্যাঁ, কিন্তু যখন হাইপারথাইরয়েডিজমের ব্যাপারটা আসে, সেখানে নিউক্লিয়ার মেডিসিনের একটা বড় রোল আছে। এখানে বড় রোল বলতে যে হাইপারথাইরয়েডিজম বিভিন্ন রকমের হয়, এবং হাইপারথাইরয়েডিজমের ট্রিটমেন্ট হচ্ছে একটা হচ্ছে অ্যান্টিথাইরয়েড ড্রাগ, যেটা থাইরয়েড গ্ল্যান্ডের কার্যকারিতাটাকে কমিয়ে দিবে, কমিয়ে তাকে নর্মাল রাখবে। কার্বিমাজোল অথবা প্রোপাইল থাইরোসিল এগুলো ব্যবহার করা হয়। সার্জারি করা যেতে পারে, যেহেতু গ্ল্যান্ডটা বেশি কাজ করছে, গ্ল্যান্ডটাকে কিছু অংশ পার্শিয়ালি কেটে ফেলে তার কার্যকারিতা কমিয়ে দেওয়া, সেটা একটা করা যেতে পারে। এবং রেডিও আয়োডিন থেরাপি আমরা নিউক্লিয়ার মেডিসিনে ব্যবহার করি। এইটার রোল বলবো যে হাইপারথাইরয়েডিজম, এটার রোল খুবই ভালো রেডিও আয়োডিনের, কারণ যখন অ্যান্টিথাইরয়েড ড্রাগ ব্যবহার করা হয়, এটা ম্যাক্সিমাম 1.5 থেকে 2 বছর ব্যবহার করা যায়। তারপরে কিন্তু পেশেন্ট যদি অ্যান্টিথাইরয়েড ড্রাগটা তাকে অফ করে দিতে হবে। পেশেন্ট যদি নর্মাল থাকে বা ইউথাইরয়েড থাকে, তাহলে খুব ভালো কথা, সে ড্রাগে রেসপন্স করলো। কিন্তু যদি রিল্যাপস করে, আবারও যদি হয়, তাহলে কিন্তু আর ওই অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিকে তাকে ট্রিটমেন্ট করার কোনো সুযোগ নাই। সাময়িকভাবে করা যেতে পারে, তখন আপনার রেডিও অ্যাক্টিভ আয়োডিনে যেতে হয়। তখন রেডিও অ্যাক্টিভ আয়োডিনে, তার মানে আপনাদের স্পেশাল নিউক্লিয়ার মেডিসিন এটা বিশেষত্ব যে রেডিও অ্যাক্টিভ আয়োডিনের মাধ্যমে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে ভালো চিকিৎসা সম্ভব। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম থাইরয়েডের বিভিন্ন রকমের সমস্যায় নিউক্লিয়ার মেডিসিনের কি ভূমিকা আছে সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা যে প্রোগ্রামটা আমরা করবো দেখাবো, এটাকে আমরা বলি হচ্ছে টিআরএক্স সাসপেনশন ট্রেনিং। আমরা সিকুয়েন্টলি আমরা 12টা দেখাবো, প্রোগ্রাম দেখাবো। প্রত্যেকটা এক্সারসাইজ আমরা 30 মিনিট করে করবো, মানে 30 সেকেন্ড করে করবো। 30 সেকেন্ড এক্সারসাইজ করবো, 30 সেকেন্ড রেস্ট নিব। এভাবে 12টা এক্সারসাইজ আমরা যেভাবে করবো হচ্ছে মানে অ্যাট এ টাইম করতে থাকবো। এতে আপনি যে বেনিফিটটা পাবেন, আপনার কার্ডিওভাস্কুলার হবে, অ্যাক্টিভিটি হবে, মাসেলগুলো টোন্ড আপ হবে, বিল্ড হবে না, মাসেলগুলো টোন্ড আপ হবে। অনেক সময় দেখা যায় যে অনেকে আছে জিম করতে চাচ্ছে না, কারণ জিম করলে অনেকে একটা ধারণা থাকে যে জিম এক্সারসাইজ করলে অথবা হেভিওয়েট ট্রেনিং করলে ম্যাস বিল্ড হয়ে যায়, মানে মাসেলগুলো বড় হয়ে যাচ্ছে। হয়তো এই সমস্ত লুক অনেকেই করে না, মানে পছন্দ করে না। অনেকে চায় হচ্ছে একটা ফিটনেস লুক, মানে যে মাসেলটা আপনার আছে এখন, ওইটাকে আরও কীভাবে ডিফাইন করতে হয় এবং টোন আপ করতে হয়। এই জন্য কিছু প্রোগ্রাম আছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড এখন খুব বেশি হয়ে গেছে, মানে ফেমাস হয়ে গেছে। এই প্রোগ্রামটাকে বলা হচ্ছে টিআরএক্স সাসপেনশন ট্রেনিং। এই প্রোগ্রামটা আসলে পিক আপ হয়েছিল প্রথমে, এটা ইয়েতে তৈরি করা হয়নি, জিমে তৈরি করা হয়নি। এই প্রোগ্রামটা তৈরি হয়েছিল শুধুমাত্র আমেরিকান মিলিটারিতে, যারা নেভি সিলসে ছিল। নেভি সিলস আমরা জানি যে ওরা হচ্ছে আমেরিকান মিলিটারির সবচেয়ে ইলিট যারা মানে ফিটনেস লেভেল থাকে তাদের জন্য। তো ওদের থেকে এই প্রোগ্রামটা আমরা পিক আপ করেছি ফর দ্য সিভিলিয়ান্স। এই জন্য সিভিলিয়ান্সের জন্য আমরা যেটা করেছি, আমরা কতগুলো ভাগে এটাকে ভাগ করেছি, মানে স্প্লিট ওয়াইজ। তো প্রথম আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে বেসিক এক্সারসাইজ। বেসিক হচ্ছে আমাদের 12টা এক্সারসাইজ, যেটা আমরা 30 সেকেন্ড করবো, 30 সেকেন্ড রেস্ট নেবো। এতে যে বেনিফিটটা পাবো, কার্ডিওভাস্কুলার উইথ টোনিং একসাথে জিনিসটা হবে। একটা জিনিস খেয়াল করবেন যে আমি জিনিসগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ, যে প্রথমে যখন আপনি ফিটনেস লেভেলটা আসে নাই তখন কীভাবে করবেন, এবং এরপর যখন ফিট হয়ে যাবেন তখন আপনি কীভাবে করবেন। দেখতে এক্সারসাইজগুলো খুব ইজি মনে হচ্ছে, কিন্তু ইটস নট দ্যাট ইজি। যখন আপনি 30 সেকেন্ড করে জিনিসটা করতে থাকবেন তখন দেখবেন যে ইটস ভেরি ভেরি টাফ। তো এখন খেয়াল করবেন সিকোয়েন্সটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যে সিকোয়েন্সে আমি এক্সারসাইজগুলো দেখাবো সেই সিকোয়েন্সে আপনাকে করতে হবে, তাহলে আপনি বেনিফিটগুলো পাবেন। তো এখন আমি ফার্স্ট এক্সারসাইজ দিয়ে শুরু করছি। তো আমাকে অ্যাসিস্ট করবে হচ্ছে আমাদের জিমের একজন লোক, ওর নাম হচ্ছে কাউসার ভাই। উনি এখন আমাদের অ্যাসিস্ট করবে। কাউসার ভাই আসুন। ওকে, প্রথমে আমরা যে জিনিসটা দেখাবো হচ্ছে ট্র্যাডিশনাল যে স্কোয়াটস আমরা বলি, সেই স্কোয়াটসটা দেখাবো। তো এখন স্কোয়াটস করতে গেলে আমরা যেটা করি, ম্যাক্সিমাম আমরা ওয়েট নিয়ে এক্সারসাইজ করি অথবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করি। কিন্তু হয় কি, তখন আমাদের ফর্মটা 100% আমরা সেই রাখতে পারি না। আমরা শুধুমাত্র ফোকাস থাকি ওয়েটটাকে কীভাবে তুলবো। এতে দেখা যায় অনেক সময় অনেক দিন ধরে স্কোয়াটস যারা মারে তাদের দেখা যায় যে লোয়ার ব্যাক ইঞ্জুরি হয়, ইয়েতে সমস্যা হয়, নিজের সমস্যা হয়, স্পাইনের সমস্যা হয়। কিন্তু টিআরএক্স সাসপেনশন ট্রেনিংয়ে যে জিনিসটা হবে, আপনার স্কোয়াটসে প্রেশার পড়বে, কিন্তু আপনার স্পাইনে লোয়ার ব্যাকে কোনো রকম প্রেশার পড়বে না। এই জন্য যাদের স্পাইনের সমস্যা আছে, যে এখানে স্কোয়াট মারতে পারছেন না, তারাও এভাবে স্কোয়াটটা মারতে পারবেন। আর যারা সেফটি করে চিন্তা করে স্কোয়াট মারছে না, তারা যদি এইভাবে স্কোয়াটটা মারেন তাহলে তাদের কোনো ইঞ্জুরি হওয়ার চান্স নেই। তো
তো প্রথমে দেখাবো কীভাবে বেসিক টিআরএক্স এইটা স্কোয়াডটা মারতে হয়, এরপরে দেখাবো যে অরিজিনাল টিআরএক্স যে এটা আমার স্কোয়াডটা কীভাবে আপনি মারবেন, এবং স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি, তবে খেয়াল রাখবেন ইটস এ 30 সেকেন্ড ওয়ার্কআউট। ওকে হোসা ভাই, ওকে খেয়াল করছেন উনি যখন সাসপেনশন এইটা বেলটা ধরে আসে উনি পুরো বডিটা কিন্তু ছেড়ে দিয়েছে। তার মানে কি এখন যদি উনি এটা সাসপেনশন এটা যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু পড়ে যাবে, তার মানে কি পুরো বডি ওয়েটটা কিন্তু ওনার পায়ের উপর আছে এখন। ওকে এখন এই অবস্থায় উনি যখন স্কোয়াড মারছে আপনি খেয়াল করবেন যে ওনার নিচটা কিন্তু টোটাকে ক্রস করার মতো কোনো অবস্থা নেই, কারণ বডি অ্যালাইনমেন্টটা ওইভাবেই আছে। এইভাবে যদি আপনি মারেন পুরো জিনিসটা আপনি গ্লুটস এবং কোয়াডস মাসেলে গিয়েই পড়বে। ওকে এটা হচ্ছে বেসিক, যখন আপনি ধরুন অন্য কোনো এক্সারসাইজ পারছেন না, এটা হচ্ছে বেসিক, যদিও এটাকে আমরা ট্রেডিশনাল টিআরএক্স স্কোয়াড বলি না। ওকে এখন যখন কয়েকদিন করার পরে দেখবেন যে 2-3 সপ্তাহ করার পরে যখন এটা অভ্যাস হয়ে যাবে, দেন হোয়াট টু ডু, যেটা করবেন সেটাই হচ্ছে টিআরএক্স স্কোয়াডস। এখন দেখবেন যে কীভাবে আমরা টিআরএক্স স্কোয়াডসটা করছি। ওকে এক পা উপরে উঠবে, ওকে এটাকে আমরা বলি হচ্ছে পিস্তল স্কোয়াড। টিআরএক্সের স্কোয়াডকে আমরা বলি হচ্ছে পিস্তল স্কোয়াড। পিস্তল স্কোয়াডস অনেক আগে অনেকে করতো, কিন্তু এটা বডি বিল্ডিং এক্সারসাইজ থেকে ঠিক করা হয়ে গেছে, কারণ ওয়েট নিয়ে এই ধরনের স্কোয়াড মারা খুব কঠিন। কিন্তু এটা করলে যে জিনিসটা হয় আপনার বডি অ্যালাইনমেন্ট, আপনি যদি ভুল হয়ে যায় আপনি এটা করতে পারবেন না, সুতরাং বডি অ্যালাইনমেন্ট ঠিক রেখেই আপনাকে জিনিসটা করতে হবে, সুতরাং তখনই আপনি দেখবেন স্পাইনটা ইরেক্ট অবস্থায় থাকবে। ওকে গো, ওকে ওকে আরেকবার, ইয়েস ওকে স্টপ। ওকে এখন যে জিনিসটা করি আমি যেটা বললাম এটা হচ্ছে 30 সেকেন্ড ওয়ার্কআউট। 15 সেকেন্ডস যে জিনিসটা 15 সেকেন্ডস এক পায়ে করবেন, চেঞ্জ করে আর এক পায়ে করবেন 15 সেকেন্ডস। যদি কোনো কারণে দেখেন যে 15 সেকেন্ডস পর্যন্ত হচ্ছে না, আপনি স্প্লিট করে 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড করে করবেন। কীভাবে 10 সেকেন্ড হচ্ছে 2 পায়ে স্কোয়াড মারবেন, আবার 10 সেকেন্ড এক পায়ে আর 10 সেকেন্ড এক পায়ে। যদি সেটাও না পারেন 30 সেকেন্ড আপনি 2 পায়ে করবেন, কয়েকদিন পরে দেখবেন ঠিকই আপনি জিনিস যে এইটা পারবেন। 30 সেকেন্ড স্কোয়াড করার পরে 30 সেকেন্ড নেবেন, রেস্ট নেবেন, আর ট্রাই করবেন রিপিটেশন 30 সেকেন্ডে প্রথমে আপনি 10 to 15 করার চেষ্টা করবেন, গ্র্যাজুয়ালি ফাস্টার পেসে চলে যাবেন। 30 সেকেন্ডে ট্রাই করবেন অ্যাটলিস্ট 30, অনেকে যারা খুব বেশি ফিট তার 50 পর্যন্ত আসতে পারে। আমাদের কারো হঠাৎ বুকে ব্যথা হলে চিকিৎসকের কাছে যাওয়ার আগে তাৎক্ষণিকভাবে করণীয় কি, চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। এখন আপনি বাসায় বসে আছেন, বুকে ব্যথা হচ্ছে, আপনি সন্দেহ করছেন যে তার হার্ট অ্যাটাকের দিকে যেতে পারে, আপনি কি করবেন? এ ধরনের রোগীদের সাধারণত বাসায় অনেকেরই অ্যাসপ্রিন জাতীয় ট্যাবলেট থাকে। এই ট্যাবলেটটি 300 মিলিগ্রাম পানিতে গুলিয়ে আপনি সাথে সাথে তাকে খাইয়ে দিবেন। কারো কারো বাসায় অনেকেই আছেন আমাদের এই সময়ে দেখা যায় যে বাসায় কিছু স্প্রে রাখেন, যেমন নাইট্রোগ্লিসারিন স্প্রে বা জিটিএন স্প্রে বলি, এটির সাথে সাথে তার জিহ্বার নিচে 2 চাপ দিয়ে দিবেন। যদি আপনি তাকে এই অ্যাসপ্রিন এবং গ্লিসারিন যে নাইট্রোগ্লিসারিন স্প্রেটি যদি আপনি দিতে পারেন, ধরে নেওয়া যায় যে তিনি প্রায় বিপদ মুক্ত। এই অবস্থায় আপনার কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব তাকে নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। কমলার খোসা, লেবুর পাতা কিংবা আদার গন্ধে অনেকের বমির প্রবণতা কমে যায়, তাই ঔষধের প্রতি যাদের অনাগ্রহ তারা বমি প্রতিরোধের জন্য এসব জিনিস যাত্রাপথে সঙ্গে রাখতে পারেন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা থাকছে, রোগীটার পূর্ণ হিস্ট্রি নেই, তার অসুখটা কিভাবে হইলো, কখন থেকে হইলো, কতদিন যাবত আছে, কতক্ষণ ডিউরেশন, সব ডিটেলস হিস্ট্রিটা তার থেকে নেওয়া হয়। নেওয়ার পরে তারপরে তখন তার ফ্যামিলি হিস্ট্রি নেওয়া হয়, তার ফ্যামিলিতে এই সমস্ত রোগ আছে কিনা। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvvd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।